প্রধান উপদেষ্টা সিইসি বৈঠক নিয়ে চলছে জল্পনা কল্পনা। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ বা কমিশনের আস্থা ধরে রাখতে ইতিবাচক হবে প্রত্যাশা বিশেষজ্ঞদের। কিছু কিছু জিনিস আছে ইলেকশন কমিশন নিজেই করতে পারে, তার জন্য পার্লামেন্ট বা অধ্যাদেশ দরকার হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন, তারা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, তারা সরকারের নিয়ন্ত্রণে নয়। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভীর। বললেন, সরকারি বিভাগে নৈরাজ্যকারীরা দলের কেউ নয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশ্ব বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ধ্বংসের আগে সঠিক পথ ধরার আহ্বান। It's a choice. It's not somebody beating on your head to do things differently. Nobody is beating on anybody's head. বর্ণিল আয়োজনে বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আয়োজন। দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। নির্বাচন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা, কমিশনের প্রস্তুতি এবং সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। উঠে আসতে পারে সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারে কমিশনের উদ্বেগের বিষয়টিও। তবে এ ধরনের বৈঠক চলমান রাখার পরামর্শ তাদের। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডিসেম্বর থেকে জুন, পরে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। কিন্তু নির্বাচনের বিষয় স্পষ্ট নয় ইসি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাদের সাক্ষাৎ। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন এগিয়ে আনার গুঞ্জন ও সাবেক নির্বাচন কমিশনারদের গ্রেফতারের মধ্যে এই বৈঠকের গুরুত্ব বেড়ে গেছে বহুগুণ। বিশ্লেষকদের ধারণা, বৈঠকে নির্বাচনের সম্ভাব্য তারিখ, কমিশনের প্রস্তুতি নিয়ে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে, তো এই পরিস্থিতি তো প্রত্যেকেই তার এক্সিট রোড খুঁজবেই, তার সেভ নিশ্চিত। আমার ধারণা যে এই পরিস্থিতিটাও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শেয়ার করবেন। এই ধরনের পরিস্থিতি হলে নির্বাচন কমিশনের উপরে যে একটা চাপ পড়তে পারে, এই মেসেজটাও হয়তো তাদেরকে দেবেন বলে আমার মনে হয়। তাদের মধ্যেও তো এক ধরনের অনিশ্চয়তা কাজ করতেছে, কারণ সরকারের এক এক সময়ে তার অবস্থানের পরিবর্তনে সবচেয়ে বেশি কনফিউজ তো তারাই। নির্বাচনটা কোন সময়ে হতে পারবে, সেরকম একটা ধারণা তারা পেতে যাচ্ছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে হয়তোবা সংস্কারের ব্যাপারেও আলাপ হতে পারে। নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে অনেকগুলো বাস্তবায়ন করতে হবে, অনেকগুলো আইনে পরিণত করতে হবে। বলা দরকার, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন, তারা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, তারা সরকারের নিয়ন্ত্রণে নয়। প্রচুর রিকমেন্ডেশন আছে এবং কিছু কিছু জিনিস আছে ইলেকশন কমিশন নিজেই করতে পারে, তার জন্য পার্লামেন্ট বা অধ্যাদেশ দরকার হবে না। কিছু জিনিস আছে হয়তো ওই জিনিসগুলো কমিশন, প্রধান নির্বাচন কমিশনগুলো থাকতে পারে। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠককে সাধুবাদ জানিয়েছেন এই বিশেষজ্ঞ। বলেন, এই বৈঠকটি আরও আগেই হওয়ার দরকার ছিল। ওনারা যখন দায়িত্ব নিলেন তারপর অথবা যখন ঐক্যমত কমিশন গঠিত হবে তারপর এই আলোচনাটা হলে সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে যেটা মেসেজ যেত, কিভাবে কাজ করবেন, কিভাবে এই সংস্কারের যে সুপারিশগুলো আছে সেগুলো ইলেকশন কমিশন কিভাবে বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এই কাজটা আগে করলে আরো সুন্দর হতো। নির্বাচনের দিনক্ষণ কিংবা কমিশনের আস্থা ধরে রাখা সহ বৈঠকের ফলাফল ইতিবাচক হবে প্রত্যাশা বিশেষজ্ঞদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রহসনের নির্বাচনের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আজ আবারও আদালতে তোলা হয়েছে। দ্বিতীয় দফায় তার 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালতে শুনানি চলছে। দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় তাকে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে 4 দিনের রিমান্ডে ছিলেন নুরুল হুদা।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাবেক সিইসি নুরুল হুদা পাতানো নির্বাচন করে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ভোটারদের সাথে প্রতারণা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর প্রধান কারিগর তিনি। তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বিরোধিতা করে জামিন চেয়েছেন। আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাবাদী গোষ্ঠী ও চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রিজভী আহমেদ জানান, নিজেদের ফায়দা লোটার জন্য অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। যেসব বিষয়ে দলের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা নেই। রিজভী বলেন, সাবেক সিইসি হাবিবুল আওয়ালদের ডামি নির্বাচনের ফলে অবৈধ দুঃশাসন ও অবৈধ আইনের কবলে পড়েছিল দেশ। ডাকাতরা দখল করেছিল রাষ্ট্র ক্ষমতা। ফ্যাসিবাদী আমল যেন আর দেশে ফিরে না আসে, সেই প্রত্যাশার কথাও বলেন রিজভী আহমেদ। আহ্বান জানান যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের। ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দান অনুদান নয়, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসায় একমাত্র উপায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরোবোতে সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। এবার দিবসটির প্রতিপাদ্যও ধরা হয়েছে, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভারের সোশ্যাল কনভেনশন সেন্টারে শুরু হয় 15তম সামাজিক ব্যবসা দিবস। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 দিনব্যাপী এ আয়োজনে যোগ দিয়েছেন 38টি দেশের সামাজিক ব্যবসায় জড়িত প্রায় 1000 নেতা ও উদ্যোক্তারা। নিজেদের ভেন্যুতে প্রথমবারের মতো এ দিবস পালনকে পারিবারিক মিলন মেলা বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। It's a gathering of family members. So we're here as family members, not outsiders. All you have so many stories to tell. শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ মনে করিয়ে দেন, টেকসই জীবন ব্যবস্থা পেতে সামাজিক ব্যবসার বিকল্প নেই। শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রেও এর আবশ্যকতা তুলে ধরেন প্রফেসর ইউনূস। Healthcare has to come from that angle. That's the only solution healthcare has. Social business angle. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solution. Yes, there will be donation solutions. But the robust path is the social business solution. সরকার প্রধান বলেন, দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও বিগত সরকার তা হতে দেয়নি। এমনকি 3-0 পৃথিবী গড়ার যে ধারণা তা নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার অনুমোদনও মেলেনি। I was here before in an empty hall, empty place, and wondered when we will have our conference here. This was built for Social Business Day, but you couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস যুদ্ধ হানাহানি দূর করে সুন্দর পৃথিবী গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। All kinds of terrible things started happening. We never thought this will happen. India, Pakistan gets into war. We had the Ukraine going on shockingly. লামিয়া তিথি, যমুনা নিউজ, সাভার, ঢাকা। এইচএসসি পরীক্ষায় রাজধানীর বাংলা কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীর দেরিতে আসায় পরীক্ষা দিতে না দেয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
1980 সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার বিষয়টি বৈধ হলেও ঘটনা বিবেচনায় তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে। শিক্ষা গবেষকরা বলছেন, অপব্যবহারের সুযোগ বন্ধ করে পাবলিক পরীক্ষা আইন মানবিক করা যেতে পারে। আলামিন হক অহনের রিপোর্ট। পরীক্ষা সুন্দর নকলমুক্ত করার জন্য পাবলিক পরীক্ষা আইন মেনে 33টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য। সরকারি বাংলা কলেজের যে কর্মকর্তা আছেন তার জন্য সেই একই নির্দেশনা। 14 নম্বরে বলা আছে, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময়ের পর কেন্দ্রে পরীক্ষার্থী আসেন তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিখে তাকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে তার সেই রোল নম্বর এবং অন্যান্য তথ্য পরে পরীক্ষার শেষে কেন্দ্রে পাঠাতে হবে। এই বিষয়টি নিয়ে কি বলছেন পরীক্ষা সংশ্লিষ্টরা? 9:30টায় পরে যদি আসে সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করতে হবে, শুরু হয়ে যাওয়ার পরের কথা না। তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা অনেক সময় আমাদের বলা থাকে, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ কেন্দ্রে আসেন পরীক্ষা শুরুর কমপক্ষে ঘণ্টাখানেক পর। বাবাহারা এই শিক্ষার্থী জানান, সেদিন সকালে তার মা গুরুতর অসুস্থ হন। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতেই এই বিলম্ব। সেদিন পরীক্ষা শুরুর 45 মিনিট পর পৌঁছানোয় কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়নি হবিগঞ্জের আরও এক শিক্ষার্থী। তার দাবি, অসুস্থতার কারণে তিনি সিলেটে মামার বাড়িতে ছিলেন। পথে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থীও। এই দুটি ঘটনায় মানবিক বিষয়টি বিবেচনায় নেওয়া যেত কি? তার কলেজের অধ্যক্ষর মাধ্যমে, তার কলেজের টিচারদের মাধ্যমে যোগাযোগ করে ওই মেয়েকে পরবর্তী পরীক্ষাগুলো যেন সে অ্যাটেন্ড করে, সেটা নিয়ম আছে। সেই ব্যাপারে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার ব্যাপারে কাউন্সিলিং করার দায়িত্ব দিয়েছি, তারা অলরেডি করছে, তার সাথে কথাও বলেছে। শিক্ষা গবেষকরা বলছেন, পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত করতে এই ব্যবস্থা। এমন ঘটনায় বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষাকে আরও মানবিক ও সুন্দর করার সুযোগ আছে। তবে এর অপব্যবহার যেন না হয় সেটিও লক্ষ্য রাখা উচিত। সারা দুনিয়াব্যাপী ফর্মাল এডুকেশন এখন নন ফর্মাল মানে হলো ইনফর্মাল আর নন ফর্মালের মাঝামাঝি, মানে একটু সফট একটু কথা হলো ফ্লেক্সিবিলিটি রাখা। এটা চাইলেই পারে, নিয়ম নাই, নজির নাই, এগুলো কোনো কথা না। তো একটা ফ্রেমের মধ্যেই যতটুকু সম্ভব এটাকে নমনীয় পর্যায়ে নিয়ে আসা। এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় আনিসার বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছেন। যদিও হবিগঞ্জের ওই পরীক্ষার্থীর ব্যাপারে কিছুই জানায়নি প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের 17 জন এইচএসসি পরীক্ষার্থীকে প্রবেশপত্র না দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে পাঠদানের অনুমোদনই নেই। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 6 সদস্যের একটি দল জামালপুরের প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজে যায়। তদন্ত শেষে কমিটি জানায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন প্রতিষ্ঠানটি মানবিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠদান করে আসছিল। তাই শুধু প্রাথমিক বাদে তাদের বাকি বিভাগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে। পাশাপাশি প্রবেশপত্র হাতে না পাওয়ায় 17 শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা না দিতে পারার বিষয়েও বোর্ড দ্রুত সিদ্ধান্ত জানাবে। বেসিক্যালি এটার কোনো অনুমোদনই নাই, অনুমোদন বিনা একটা কলেজ, এই কলেজের ছাত্র ভর্তি সংক্রান্ত কোনো কার্যক্রম করতে পারে না। আমরা এই কলেজের যে অধ্যক্ষ মহোদয়কে দেখেছি, তার সাথে কথা বলেছি, সে তার দায়িত্ব পুরোটাই সে স্বীকার করে নিয়েছে। সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা আজ কিছুক্ষণ পরই শুরু হবে ঢাকার ধামরায়ে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা। এরই মাধ্যমে সকল প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। বিকেল 5টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রথের রশি টানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রথযাত্রাকে কেন্দ্র করে এরই মধ্যে উৎসবের শহরে পরিণত হয়েছে ধামরাই। বাজার রোড, যাত্রাবাড়ি, ধুলিভিটা সহ আশপাশের এলাকায় বসেছে মেলা। এতে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি অন্য ধর্মের মানুষও। রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী 5 জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।
সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা, যেটা বলছিলাম, চলছে সনাতন ধর্মাবলম্বীদের সেই আনুষ্ঠানিকতা। আর এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, কেমন দেখছেন রথযাত্রার আনুষ্ঠানিকতা? এখন পর্যন্ত কি কি শুরু হয়েছে, বিস্তারিত জানাবেন। রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির থেকে এই প্রতি বছর এই রথযাত্রা শুরু হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিকাল ৩টা থেকে স্বামীবাগ জগন্নাথ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়েছে এবং রথযাত্রার শুরুতে রয়েছে পুলিশ বাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এবং এই রথযাত্রার যে আয়োজনটি করে থাকেন বাংলাদেশ ইসকন এবং পূজা উজ্জীবন পরিষদ সহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সংগঠন মিলে এই রথযাত্রা আয়োজন করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনে ভগবান জগন্নাথ তারা এই ভক্তদের দর্শন দেওয়ার জন্য পৃথিবীতে নেমে আসেন। এই কারণে দেখবেন যে এই রথযাত্রার দুপাশে কিন্তু সনাতন ধর্মাবলম্বী মানুষরা ভগবানের দর্শনের জন্য অপেক্ষা করেন এবং আজকের দিনের এই দর্শনের কারণে, ভগবানের দর্শনের কারণে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং ভক্তরা যা মনে প্রার্থনা করেন সেটি ভগবান সেই ইচ্ছা পূরণ করেন। এজন্য আজকের এই রথযাত্রার যে রুটটি নির্ধারণ করা হয়েছে, স্বামীবাগ থেকে শুরু করে টিকাটুলি, ইত্তেফাক মোড় হয়ে মতিঝিল মোড় এখন পার হচ্ছে এবং এরপরে প্রেস ক্লাবের সামনে দিয়ে, শিক্ষা ভবনের সামনে দিয়ে এটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। এবং বিপুল সংখ্যক ভক্ত সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু আজকের এই রথযাত্রায় যোগ দিয়েছেন এবং তারা তাদের ধর্মীয় অনুযায়ী তারা প্রার্থনা করছেন এবং এই প্রার্থনায় তারা প্রত্যাশা করেন পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং পৃথিবীর সকল মানুষ সুখে শান্তিতে সম্প্রীতির সঙ্গে তারা বসবাস করতে পারবেন। এবং আজকের এই যে রথযাত্রা, এই রথযাত্রায় তারা শুভকামনা জানিয়েছেন এবং সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি তারা শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শাকিল।